একটা জায়গাতে আটকে আছেন। আই থিংক লেটস লুক ফরওয়ার্ড। না, আমাদের সাফিশিয়েন্ট কথা বলছেন। একটা প্রশ্ন ছিল লিটন দাস নিয়ে। এই দায়টা আমরাই নিতে চাই। নির্বাচকদের আমাদের আস্থার উপর বেস করি আমরা তাকে নিয়েছি। কনফিডেন্স উপরে লিটন দাস বহুদিন ধরে, প্রায় 10 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন। হি ইজ স্টিল, আমরা মনে করি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার। লিউ ভাই, লিটন দাসের ব্যাপারটা নিয়ে আর একটু প্রশ্ন করতে চাই যে লিটন দাসকে যেহেতু ব্যাক করানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না, মাঝখানে কোথাও পারফরমেন্স করেন নাই, এবং সেই ব্যাখ্যা আপনি বলেছেন যে ওইটা একটা ডিফারেন্ট টাইপ অফ টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ, ডিফারেন্ট টাইপ অফ টুর্নামেন্ট, এবং একই সাথে যেহেতু হচ্ছে এরপরে T20 সিরিজ শুরু হবে, তার আগে হচ্ছে ওয়ান ডে, তিনি T20-র ক্যাপ্টেন, সেখানেও একটা খেলানোর ব্যাপার রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা লিটন দাসকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে পরিকল্পনা করে নিয়েছেন, নাম্বার 4-এ খেলেছে, নিশ্চয়ই সিলেকশন প্যানেল কোনো একটা গবেষণা, স্ট্যাট পরিকল্পনা করেছে যে নাম্বার 4-এ লিটন দাসকে এই কারণে খেলাবো। নাম্বার 4-এ লিটন দাসের কোন জায়গার কোন পারফরমেন্সটা দেখে আপনাদের কাছে মনে হলো যে ন্যাশনাল টিমে লিটন দাসকে 4 নম্বরে খেলা যেতে পারে? আমি একটু স্পেসিফিকভাবে জানতে চাই যে নাম্বার 4-এর কোথায় তার পারফরমেন্স আপনারা দেখেছেন, যে কারণে আপনারা তাকে নাম্বার 4-এ নিলেন। আর যদি আপনারা কোথাও না দেখে থাকেন, যেই ক্রিকেটাররা ওই পজিশনে খেলে তাদের সাথে কি আপনারা অবিচার করলেন না? দেখেন, এটা আমরা একটা সিরিজ দিয়ে আমাদের চিন্তা ভাবনার থেকে আমরা এটা নিয়েছি, এবং এই সিরিজই শেষ কথা না। তো কাজেই এই আলোকে 4-5-এ লিটন দাস খুব কম ম্যাচে ব্যাটিং করেছে। 4-এ তার সবচেয়ে খারাপ স্ট্যাট, 15 স্ট্যাটের উপর বেস করলে তো সবসময় হয় না, কিছু সময় হয়তো সিলেক্টরদের কনফিডেন্সের একটা ইস্যু থাকে। কনফিডেন্স উপরে লিটন দাস বহুদিন ধরে, প্রায় 10 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন। হি ইজ স্টিল, আমরা মনে করি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের। বাট খারাপ সময় যাচ্ছে, এবং অনেক বেশি ধরনের খারাপ সময় তার যাচ্ছে। এটা বলতে পারেন যে এই দায়টা আমরাই নিতে চাই। নির্বাচকদের আমাদের আস্থার উপর বেস করি আমরা তাকে নিয়েছি, মানে এই দলে নিয়েছি, এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই নিয়েছি। লিউ ভাই, আপনি একটু আগে বলেছেন যে নাম্বার 4-এর ব্যাপারটাই যে আপনার আস্থার উপর, এই আস্থাটা কি আপনাদের সবার ক্ষেত্রে কি সমানভাবে প্রযোজ্য কিনা? আমি এখানে আর কথা বাড়াতে যাচ্ছি না। আপনি অন্য কোনো ক্ষেত্রে যদি ইস্যু আসে তখন আপনি আরেকটা ইস্যু আছে, আমার মনে এখানে গণমাধ্যমে আরেকটা ইস্যু আছে লিউ ভাই, বিশেষ করে আপনার কাছে আসে, বিকজ এখানে অনেকেই আছেন। জি, আমরা একটা বড় ক্যানভাস আপনি দেখবেন যে একটা ফরম্যাটের জন্য 20 থেকে 25 জন খেলোয়াড় মধ্যে সীমাবদ্ধ আমরা আছি। সো দ্যাট এর মধ্যে আমরা আছি, একদম নতুন করে কেউ আসবো না। হয়তো অঙ্কন আছে, নুল হাসান সোহান আছে, ওদিকে এরকম আরও কিছু অন্য ফরম্যাটের জন্য হয়তো অমিত হাসানকে গ্রো করার চেষ্টা করা হচ্ছে। দীপু আছে আরেকটা ফরম্যাটের জন্য, সাইফুদ্দিনকে আমরা আবার ঘুরিয়ে আনলাম T20 ফরম্যাটের জন্য। সো নাসুম আসলেন। তো এইভাবেই আমার মনে হয় এরপরে তো বড় আসর আমাদের দুটো, এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, T20। তো আমার মনে হয় যে কিছু কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে। মুস্তাফিজ ইজ ডেফিনেটলি এ ভেরি গুড বোলার, নো ডাউট, এবং তার হিউজ এক্সপিরিয়েন্স আছে। তো আমাদের এরপরে প্রায় 3 মাসের মতো লেগে যাবে বোধহয় এরপরে আমাদের সিরিজটা আস্তে আস্তে, ওয়ান ডে সিরিজটা। সো এর মধ্যে তাকে আরেকটু শার্প করে নেওয়ার জন্য যা যা করণীয়, আমার মনে হয় যে তিনি সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য নিশ্চয়ই একটা পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করছে, এবং মুস্তাফিজ ডেফিনেটলি আমাদের মনে আছে এবং দলের সঙ্গে আছে। স্পেসিফিক্যালি বললে ভালো তো, কোনো একটা প্লেয়ারের কথা বলে। মুস্তাফিজ তার বোলিং নিয়ে কিছু বলছি না, মাঠে তার বিচরণ যদি আমরা 3টা ওয়ানডে দেখি এবং তাকে IPL-এ দেখি, মানে টোটালি ডিফারেন্ট পার্সন মনে হয়। আমার মনে হয় আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আসলে মুস্তাফিজ সহ অন্যান্য একজন খেলোয়াড়দের ক্ষেত্রেও, যার যেখানে ফিল্ডিংয়ের ক্ষেত্রে, ব্যাটিংয়ের ক্ষেত্রে কিংবা বোলিংয়ের ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে উন্নতি দরকার, আমার মনে হয় এই আমাদের টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে, এবং এই জায়গায় একটা উন্নতি ঘটানোর যতটুকু সম্ভব এক্সটেন্ড করা যায়, তো সেই চেষ্টাটা তারা নিশ্চয়ই করবে। আমি রাইট যে কিছু কিছু খেলোয়াড়ের কিছু কিছু জায়গায় আরও উন্নতি ঘটানোর অনেক সুযোগ আছে। আমি ইন্টেনশনের কথা
আমার মনে হয় যে আমরা একসঙ্গে প্রিপারেশনে অনেক সময় সুযোগগুলো পাচ্ছি না। যেমন এই টেস্ট টিমটা চলে আসার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সবাই চলে আসছে, হোয়াইট বল প্রিপারেশনটা আমাদের স্থানীয় কোচের আন্ডারেই হচ্ছে। তো আমার মনে হয় সেখানে হয়তো নাথান ছিলেন। আমার মনে হয় যে একদম ফুল টিম ম্যানেজমেন্টের আন্ডারে যখন কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিস সেশন থাকবে, আমার মনে হয় যে এই ঘাটতিগুলো এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশন তো হতেই হবে। দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই, শুধু মুস্তাফিজ না, প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই নিবেদনের জায়গাটায় শতভাগ আমরা আশা করি। লিউ ভাই, আপনি বলছিলেন যে লিটন দাসকে হচ্ছে দলের সাথে বা স্কোয়াডে রাখার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে লিটন দাসে পড়ে আছেন। আই থিং লেটস লুক ফরওয়ার্ড। লিটন দাস তো একাদশে নাই। লিটন দাসের বাংলাদেশই তো পড়ে আছে। লিটন দাসের 6 ম্যাচে 4টা 0, পুরো একটা জায়গাতে আটকে আছেন। আই থিং লেটস লুক ফরওয়ার্ড। না, মানে সাফিশিয়েন্ট কথা না, বলছেন। একটা প্রশ্ন ছিল লিউ ভাই। আচ্ছা, লিটন দাস নিয়ে উনি দুটো অলরেডি করে ফেলেছেন। আমি আরেকটা ব্যাপার জানতে চাই লিউ ভাই। আচ্ছা বলেন। সেটা হচ্ছে যে আপনি বললেন যে অন্যতম আরেকটা কারণ ছিল লিটন দাস যেহেতু টি-20-র ক্যাপ্টেন বা টি-20-র গুরুত্বপূর্ণ পার্ট, এই কারণে ওয়ানডে দলেও, ওয়ানডে স্কোয়াডেও তাকে আপনারা রেখেছেন। এটা ঢাকায় আপনি বলেছেন, এখন আপনি বললেন। তো টেস্টেরও তো আমাদের গুরুত্বপূর্ণ পার্ট মমিনুল হক। কখনো যদি বাংলাদেশের টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজ হয় কোনো দলের বিপক্ষে, তিনি যেহেতু টেস্ট দলের গুরুত্বপূর্ণ পার্ট, তাকে কি আপনারা ওয়ানডেতে রাখবেন? তিনি তো অনেকদিন ধরে ওয়ানডে খেলছেন না। লিটন দাস তো ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন না তো। যদি কাউকে এখন আমরা বলিনি, আমরা রিটার্ন অফ করে দিয়েছি কাউকে। আপনি যে বলেন শুধু মমিনুল না, যে কেউ পেতে পারে, শুধু মমিনুল নিয়ে বিষয় মানে পরের ফরম্যাট বিবেচনা আগের ফরম্যাটে সুযোগ পাবে। এটা আপনি কথাটা ঘোরাচ্ছেন, কথাটা কথা বলছেন। এটা আমরা নির্বাচক প্যানেলরা যা আছি, আমরা আমাদের নির্বাচন পদ্ধতির উপর আপনারা খোলাভাবে মন্তব্য করতে পারেন। লেটস লুক ফরওয়ার্ড। আমরা কাকে বিবেচনা আনি কিংবা কাউকে বিবেচনা আনি না, সেটা আগামীর জন্য ওয়েট করে। আমরা চাইবো যে তিনি ডিপিএলে হোয়াইট বল ক্রিকেটে সাফিসিয়েন্ট ক্রিকেট খেলুক, প্রত্যেকটা প্লেয়ার ক্ষেত্রে আমরা চাইবো, এবং আমাদের নজর থাকবে সবার। মোসাদ্দেক নিয়ে একটা প্রশ্ন করতে পারবো ভাই। হ্যাঁ, আপনি বলেছেন যে যতদিন মিরাজ আছে ততদিন মোসাদ্দেকের সুযোগ নেই। মোসাদ্দেক তো আপনাদের রাডারের মধ্যে এবং একজন পারফর্মার, জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে। এই পজিশনে গিয়ে প্রধান নির্বাচক যদি এই কথা পাবলিকলি বলে ফেলে, এটা কি তার জন্য খুব ভালো কিছু? ধরেন আপনার পরিকল্পনায় নেই, আপনি কিভাবে বলতে পারেন বা এটা কি ঠিক? ওকে, ভালো হইলো প্রশ্নটা করে, জিনিসটা পরিষ্কার করা দরকার। আপনারা দেখেন অনেকেই ইউটিউব করেন। জি, এবং আমার মনে হয় যে অনেক সবাই করে, সবারই ইউটিউব আছে ভাইয়া। এই যে তারেক মাহমুদ মনিরও আছে। ওকে, সবাই মানে কম বেশি এডিট করেন। এডিট ছাড়া কেউ, কিংবা আমি কলম লিখতাম, কলমের শব্দ চয়নের কাটাকাটি ছাড়া ওদের লিখতাম না। সো দ্যাট আমি ওই প্রোগ্রামটা করছিলাম লাইভ, এবং আমার মনে হয় যে আমি বোধহয় ততক্ষণে 20-25 মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে, এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম। এবং আপনি যে কথাটা বললেন, আমি আমার প্রশ্নে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি, যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই। তো রাতে যখন আমি গেলাম, চিটং গেলাম খেলা দেখতে, এরা খেলছিল আমাদের প্রস্তুতি ম্যাচগুলো, তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম, তখন আমার মনে হলো যে আমি 3টে শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স। এই 3টা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল। তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। দেন তারপরে 2 দিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মোসাদ্দেকের, অ্যান্ড আই সেড সরি টু, যে এটা আসলে সব আই ডিডন্ট মিন ইট। ভালোই হলো আপনি প্রশ্নটা রেজ করে, একদিক দিয়ে ভালোই হলো। সো তার সঙ্গে আমি ওই দিন 48 আওয়ার্স এই বার্তাটা পৌঁছেছিলাম। আপনি একটু আগে দলের দুরবস্থার কথা বলছিলেন, আমি যদি বলি দুরবস্থা না, খারাপ সময়। জি, ব্যাটিংয়ের কথা যদি বলি স্পেসিফিকভাবে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে দলের ব্যাটারদের ভাই খুব খারাপ ছিল, খালি ইউটিউবার করে আমাদের সবার ইউটিউব আছে, কালের কণ্ঠ কথা বলে সবার। আসলে আপনার জন্য সেই দল গঠন করা কতটা সহজ নাকি অনেক বেশি চ্যালেঞ্জিং বাংলাদেশ দল গঠন করা? আসলে ধারাবাহিক যদি কোনো ব্যাটসম্যান থাকে, যেটা আমরা বলতাম আগে ম্যান ইন ফর্ম, কিন্তু একটা দলের অনেক কিছু বদলে দিতে পারে, যেটা মানে ধারাবাহিকতার প্রসঙ্গে আমাকে আবারও টেনে আনতে হচ্ছে যে আসালাঙ্কা 3টা ম্যাচের মধ্যে একটাতে একদম বড় ইনিংস খেলে দিল, ডিপ পর্যন্ত ব্যাটিং করলো, আরেকটাতে 50 করলো গতকাল। ঠিক একইভাবে কিন্তু কুশল মেন্ডিস একই কাজ করে গেছেন। সো আমাদের এই জায়গায় দেখা গেছে যে একদিন হয়তো তামিম রান করছেন, আরেকদিন হয়তো ইমন রান করছেন, আরেকদিন হয়তো তহিদ হৃদয় রান করছেন, কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা 50 রানের মধ্যে গিয়েই আটকে যাচ্ছি। কালকেও একটা সুযোগ ছিল, কিন্তু আমাদের লাস্ট উইকেটে আরেকটু লড়াইটা আরেকটু বাড়ানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। সো দ্যাট ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম। সেই জায়গাটা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আগাচ্ছে,
সেদিকে ধাবিত যদি আমরা হতে না পারি, হয়তো আমাদের একটা জায়গায় একটু ব্যাটারম্যান আমি লক্ষ্য করছি, সেটা হয়তো বলবেন যে 10 ওভার বাকি থাকতে 15 ওভার বাকি থাকতে আমরা ওয়ানডে ফরম্যাটের খেলা শেষ আউট হয়ে গেছে। এটা আমাদের জন্য ভেরি অ্যালার্মিং একদিক থেকে, বাট সেকেন্ড দিক থেকে যে জিনিসটা, যেখানে আমরা খেলা শেষ করেছি সেখান থেকে কিন্তু যদি আমাদের হাতে উইকেট থাকতো আমরা খেলাটা জেতার মতো একটা অবস্থায়, এতগুলো বল আমাদের হাতে ছিল। সো একটা প্লাস পয়েন্টের পাশাপাশি আরেকটা দিক হচ্ছে যে আমরা উইকেটে আমাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারছি না, লম্বা করতে পারছি না। দুই দিক থেকে যদি উইকেট পড়ে যায় তাহলে সেই ম্যাচ জেতা অনেক অনেক কঠিন হয়ে যায়। সো দ্যাট লম্বা খেলতেই হবে, সেটা 20 ম্যাচের ওভারের ফরম্যাটটায় ভিন্ন আলোকে, এবং 50 ওভারের খেলা তো এখন মনে হয় যে অগণিত বল, অনেক 300 বল এখন অনেক বল। যখন এই ধরনের অবস্থা হয়, তখন আপনাদের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং নাকি অনেক সহজ বাংলাদেশ দল? এখানে ইনকনসিস্টেন্ট থাকলেও দেখা যাচ্ছে কেউ না কেউ রান করছে। সো দ্যাট আপনাকে তো একটা ল অফ অ্যাভারেজ হিসাব করতে হবে। তো সেই ল অফ অ্যাভারেজ হিসাব করলে আসলে তারা সেভাবেই দলে আবার চলে আসে। তবে আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশনস থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম। বাট দু একটা অপশন যে আগামীতে আমরা যাব না তা নয়, তাদের দিকে আমাদের চোখ আছে। আমাদের ব্যাটিংটা আসলে হচ্ছে না ঠিক মতো, বোলাররা ঠিক সার্ভিসটা দিচ্ছে পারে, আসলে ব্যাটসম্যানরা ফেল করছে বারবার। আপনি কি নিজে মনে করেন আসলে আমাদের দলটাতে এখন একটা বিদেশি ব্যাটিং কোচ দরকার? কেন আমরা দেখতেছি দেশি কোচ যখন কাজ করছেন, ব্যাটারদের কাছ থেকে আমরা আসলে যেটা আশা করি সেটা পাচ্ছি। এখন দেখেন, আপনি শুধু ব্যাটার বলবো না, আমি বলবো যে দল হিসাবে আসলে আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও আমাদের যে শার্পনেসটা ছিল, এক 80টাকে কেন্দ্র করে কিন্তু তাদের বোলিং আবর্তিত হয়েছে, এবং তার সঙ্গে যারা এসছে এই কালকেও দেখেন এই দুজনে মিলে কিন্তু 15 ওভার আমাদের 6টা উইকেট নিয়ে গেছে। টেস্ট ম্যাচেও আমরা তাই দেখেছি। সো দ্যাট আমাদের ঠিক বোলার ইউনিটও ঠিক একইভাবে একটু অনুজ্জ্বল ছিল ব্যাটসম্যানদের পাশাপাশি। তো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা দেখছেন। আমি যতটুকু জানি যে তারাও একটা খুব ভালো মানের ব্যাটিং কোচ করছেন, যিনি নাকি লম্বা সময় অ্যাভেলেবেল থাকতে পারবেন দলের সঙ্গে। আপনি বলছিলেন যে একটা খারাপ সময় যাচ্ছে, ফ্রেঞ্চ ফেজ যাচ্ছে ক্রিকেটে। 4-5 বছর আগে বা শ্রীলঙ্কারও একটা এরকম খারাপ সময় গেছে, ফেজ গিয়েছে, তারা এখন ডমিনেট করছে। তো আপনি শ্রীলঙ্কায় এসে এসএলসির যারা আছে তাদের সঙ্গে কোনো আলোচনা বা কোনো ডিসকাশন সাজেশন নেওয়া হয়েছে কিনা, আমরা কোনো ধরনের তাদের কাছ থেকে বুঝতে পারি কিনা? আমি দেখেছি যে জয়সূরিয়া একটা ইন্টারভিউ আমি দেখেছি, তিনি এই জিনিসটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আমার সঙ্গে কালকে উপল থারাঙ্গারও কথা হচ্ছিল এটা নিয়ে, যে তারাও এটা বলছিল যে তারাও একটা মানে অভিজ্ঞতার ঘাটতির একটা সময় তারা পার করেছে। ঠিক আমরাও ঠিক একইভাবে এই জিনিসটা পার করছি। যে তো আমার মনে হয় যে যারাই আছেন তারা যেন তাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারেন, বাট তারা যদি অগণিত ম্যাচ খেলতে পারেন তাহলেই কিন্তু তারা এই ম্যাচের অভিজ্ঞতাকে পরে এক্সপ্লয়েট করতে পারবে। তাদের যে বিচ্যুতিগুলো আছে সেগুলোকে যদি শোধরানো যায়। একটা জিনিস যেটা আমরা একটু বেটার দেখছি, যেটা বললাম যে রান তাড়া করার ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু অভিষ্ট ছিল যে আমরা 20 ওভার পর্যন্ত কোনো ক্ষেত্রে কিন্তু আমরা স্লাইটলি এগিয়েও ছিলাম, কিন্তু আমরা উইকেটটাকে রক্ষা করতে পারিনি। তো সেই জিনিসটার দিকে নিশ্চয়ই চেষ্টা করা হবে। যতটুকু আমাদের কাছে রিসোর্স আছে, রিসোর্সের বাইরে গিয়ে তো কিছু আসলে করা অনেক কঠিন।